উপরাষ্ট্রপতির যে নির্বাচন ছিল ফলাফল আপনারা দেখেছেন। সাংসদদের তরফে বিশেষ করে অপোজিশনের প্রায় সবাই উপস্থিত ছিল। আমাদের দলেরটা আমরা বলতে পারি যে লোকসভা রাজ্যসভা মিলিয়ে বসিরহাটে যেহেতু হাজী নুরুল প্রয়াত হয়েছেন, আমাদের লোকসভায় 28 জন মেম্বার রয়েছে, রাজ্যসভায় 13 জন মেম্বার রয়েছে এবং 28 এবং 13 41 জনই উপস্থিত ছিল। তারা বিরোধী জোটের প্রার্থী সুদর্শন রেড্ডিকে সকলে ভোট দিয়েছে, এমনকি অসুস্থতার মধ্যেও সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায় তারাও নিজেরা ছুটে গেছে এবং তারাও তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। এখন যারা এই ভোটের হিসেব রেখেছে, যেহেতু গোপন ব্যালটে ভোট, এটা বলা মুশকিল যে ক্রস ভোটিং হয়েছে না বিরোধী পক্ষের ভোটগুলো বাতিল হয়েছে বা ভয়েড হয়েছে, এটা তো বলা মুশকিল। এখানে স্পেকুলেশনের জায়গা থাকে বলে আপনারা স্পেকুলেশন করার জায়গা পাচ্ছেন। তবে আমার যদি আপনার যুক্তি বা তর্ক ধরেও নি যে ক্রস ভোটিং হয়েছে, আমার বিশেষ করে মনে হয় যে কয়েকটা দল রয়েছে যেখানে বিজেপি, বিশেষ করে আম আদমি পার্টির মতো দল, যেখানে 1-2 জন রাজ্যসভার এমপি একদম সরাসরি বিজেপিকে সাপোর্ট করে। তারা এমনকি তাদের নেতা অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে একজন মহিলা এমপি রয়েছে, তারা তো সরাসরি মানে নামে আম আদমি পার্টি, বিজেপিতে নাম লিখিয়েই দিয়েছে। এরকম 2-4টে এমপি তো রয়েছে। আর ওরা অনেক টাকার বস্তা নিয়ে নেমেছিল ভোট কিনতে। আমি কালকে গিয়ে 4-5 জনের সাথে যেটুকু কথা বলে বুঝতে পেরেছি, এক একজনের ভোট কিনতে প্রায় 15-20 কোটি টাকা খরচা করেছে। এখন বিক্রি হয় পণ্য বা দ্রব্য। তাই যারা ভোটে নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি হয়ে মানুষের কথা বলার জন্য পার্লামেন্টে গিয়ে মানুষের আবেগকে বিক্রি করতে চাইছে, তারা হয়তো বিক্রি হতে পারে, কিন্তু মানুষের আবেগ তো বিক্রি হয় না। জনপ্রতিনিধি বিক্রি হতে পারে, জনতা বিক্রি হয় না। বিজেপি এই টাকার খেলায় নেমেছে, তো আমরা 2021-এর নির্বাচনেও দেখেছি। আমরা একাধিক বিধানসভা নির্বাচনে মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, এরকম কত ভুরি ভুরি উদাহরণ আপনাদের সামনে রয়েছে, যেখানে টাকা দিয়ে এমএলএ কেনাবেচা করে সরকার ভেঙে দেওয়া হয়েছে। এটাই তো ওদের লক্ষ্য এবং উদ্দেশ্য, এবং এটাকেই বারবার তারা অগ্রাধিকার দিয়ে আসে, মানুষের উন্নয়নকে অগ্রাধিকার না দিয়ে। জনপ্রতিনিধি এবং নেতাদের তারা কিনতে পারে, জনতাকে কিনবে কোথেকে? আপনারা তো দেখেছেন 2021-এ, 2024-এ, এমনকি বাংলায় ভোটের আগের দিন পোলিং এজেন্ট কিনতে হাজার হাজার টাকা খরচা করেছে। মানুষের ভোট কিনতে কাউকে 5,000, কাউকে 10,000, বাংলার মানুষ টাকা নিয়ে ওদেরকে যোগ্য জবাব দিয়েছে। এটা তো আমাদের অধিকারের টাকা, নবম দাস তোমাদেরও যোগ্য জবাব। বিজেপির থেকে টাকা নিয়ে তৃণমূলকে ভোট দিয়েছে। উচিত শিক্ষা এদেরকে বাংলার মানুষ দিয়েছে। তাই আমি বলি যে জনপ্রতিনিধি বা নেতা বিক্রি হতে পারে, জনতা বিক্রি হয় না। দ্রব্য বা পণ্য বিক্রি হতে পারে, আবেগ, ভালোবাসা, আশীর্বাদ বিক্রি হয় না। বিজেপি চেষ্টা করেছে নিজের মতো কেনা বেচা করা, কিন্তু কটা ক্রস ভোটিং হয়েছে আর কটা ভোট বাতিল হয়েছে। কিন্তু যেহেতু সিক্রেট ব্যালটে ভোট, যে যার নিজের মতো করে স্পেকুলেট করছে। 15টা ভোট যদি বাতিল হয়ে থাকে, একটা থিওরি হতে পারে যে 315 জন অপোজিশন মেম্বার ভোট দিয়েছে, 15টা ভোটই হতে পারে অপোজিশনের বাদ চলে গেল, তখন ক্রস ভোটিং এর তথ্য খারিজ হয়ে যাবে। আর যদি আমি ধরলাম 50-50 হয়, তাহলে সেক্ষেত্রে 5-7 জন অপোজিশন থেকে ক্রস ভোটিং করতে পারে। তো দুটো প্রবাবিলিটি রয়েছে। আচ্ছা, নেপাল নিয়ে আপনারা জিজ্ঞেস করলেন। কালকে যে ঘটনা ঘটেছে আমরা দেখেছি, আমরা সবাই উদ্বেগে রয়েছি এবং চিন্তায় রয়েছি। রাজ্যের মুখ্যমন্ত্রী এ নিয়ে গতকাল বিস্তারিত বলেছেন আপনাদেরকে। আমরা সবসময় শান্তির পক্ষে। আমরা চাই নেপালের পরিস্থিতি যত দ্রুত সম্ভব স্বাভাবিক হোক। প্রতিবেশী রাষ্ট্র কোনোরকম কোনো ক্ষয়ক্ষতি আমরা চাই না, সে যে দেশই হোক, বাংলাদেশ হোক, নেপাল হোক, যে কোনো, শ্রীলঙ্কা হোক। আমরা বরাবরই চাই তারা ভালো থাকুক, শান্তিতে থাকুক। কিন্তু যেহেতু এটা ইউনিয়ন গভর্নমেন্টের বিষয় এবং বিদেশ মন্ত্রকের বিষয়, আমাদের নেত্রীকালকে বলেছেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাল বিস্তারিত বলেছেন যে কেন্দ্র সরকার যে অবস্থান নেবে
বা কেন্দ্র সরকার যেভাবে দেশের স্বার্থে যে সিদ্ধান্ত নেবে, দলগতভাবে আমরা কেন্দ্র সরকারকে এই বিষয়ে সমর্থন করব। এবং পেহেলগামের সময় আমরা স্পষ্টত বলেছি যে দেশের সীমান্ত বা দেশের সুরক্ষা বা দেশের সভেরেনিটির পক্ষে কেন্দ্র সরকার যে ভূমিকা পালন করবে বা সিদ্ধান্ত নেবে দলগতভাবে, এবং রাজ্য সরকারের তরফ থেকেও মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা তাদের যে কোনো সিদ্ধান্ত সমর্থন করবো, এখানে কোনো ডিফারেন্সের জায়গা নেই। তবে আমরা চাই নেপালে শান্তি ফিরে আসুক, এবং আমরা সকলেই উদ্বিগ্ন, যা পরিস্থিতি হয়েছে সেই পরিস্থিতি দেখার। কমিশনের যে বৈঠক ছিল আজকে, সেখানে বলা হচ্ছে যে 30শে সেপ্টেম্বরের মধ্যে এসআইআর নিয়ে সমস্ত প্রস্তুতি শেষ করতে হবে এবং অক্টোবরের যে কোনো দিন এসআইআর প্রত্যেকটি রাজ্যে শুরু হতে পারে বা লাগু হতে পারে। কিভাবে না, সেটা তো নির্বাচন কমিশনের মতো ঠিক করবে, তাদের আভ্যন্তরীণ বিষয় নিয়ে তো আমি বলতে পারি না। তবে এসআইআর নিয়ে আমরা বলেছিলাম যে আমরা আমাদের মতো কোর্টের বাইরে কোর্টের ভিতরে উভয়ই লড়াই করব। আমরা পার্লামেন্টেও লড়াই করেছি, ডিসকাশন চেয়েছি, বিজেপি ভয়ে ডিসকাশন দেয়নি। আমরা নির্বাচন কমিশনের কাছে প্রতিনিধি দল পেয়েছি, আমাদের যে প্রশ্নগুলো ছিল তার একটাও সদুত্তর নির্বাচন কমিশন এখনো দিতে পারেনি। তবে গত পরশুদিন বিশেষ করে সুপ্রিম কোর্টে যেভাবে এরা ধাক্কা খেয়েছে, যেখানে 12তম সংযোজন হিসেবে আধার কার্ডকে ম্যান্ডেটরি করেছে সুপ্রিম কোর্ট, 12 ডকুমেন্ট হিসেবে আপনাকে স্বীকার করতে হবে, আপনি বাধ্য। এখানেই তো নির্বাচন কমিশন হেরে গেছে। নির্বাচন কমিশন যদি এসআইআর করতে চায় আর তাদের যদি উদ্দেশ্য ঠিক থাকে, এই এসআইআর এর না, এই ইলেকটোরাল রোলের ভিত্তিতেই তো গতকাল উপরাষ্ট্রপতি নির্বাচন হলো, সেটা তো অবৈধ দল। এই ইলেকটোরাল রোলের ভিত্তিতেই 2024 সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে, সেটা তো অবৈধ দল, সেই সরকার অবৈধ। আপনার যদি উদ্দেশ্য সঠিক হয়, সৎ হয়, মহৎ হয়, আপনি যদি সত্যি ভুয়ো ভোটার বাদ দিতে চান, তাহলে এই ভুয়ো ভোটার যুক্ত তালিকায় তো নরেন্দ্র মোদী নির্বাচিত হয়ে 2024-এ ক্ষমতা এসছে। এই ভুয়ো ভোটারের তালিকায় তো গতকাল উপরাষ্ট্রপতি নির্বাচন সম্পূর্ণ হলো। তার মানে দুটোই তো অবৈধ। আপনার যদি উদ্দেশ্য সৎ থাকে, আপনি কেন্দ্র সরকারকে বলুন রিজাইন করুন। আপনি একদম কাশ্মীর থেকে কন্যাকুমারী যত রাজ্য আছে, যত বুথ আছে, যত গ্রাম আছে, যত এলাকা আছে, সব জায়গায় এসআইআর করুন, আমরা সমর্থন করি। আমি তো বলছি, কিন্তু সরকারকে আগে রিজাইন করতে হবে, কারণ এই তালিকার ভিত্তিতে আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, কেউ স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে, কেউ রাষ্ট্রপতি হয়েছে, কেউ উপরাষ্ট্রপতি হয়েছে। এই তালিকা যদি ত্রুটিযুক্ত হয়, তাহলে আগে তাদের ইস্তফা আমরা দাবি করছি।